গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকাল সকালটা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এডিটিংটা আমি আজকাল সকালে করি, তাই সকালটা আমার অনেকটা পিছিয়ে যাচ্ছে। এই যে ধোসা ইডলির যেটা কাল ভিজিয়ে রাখা হয়েছিল, এটার ব্যাটারটা বানানো হয়ে গেল। এটা আমার হাজব্যান্ড খুব এনথুজিয়াস্টিক হয়ে বানিয়ে দেয়, কেননা এটা খেতেও ভালোবাসে। তাছাড়া এই একটা কাজও করতে পারে, ভালো তো আরও অনেক কিছুই বাসে, কিন্তু সব তো করা পসিবল নয়। এই যে আমার মর্নিং রুটিন, বললাম না অনেকটা পিছিয়ে গেছে। আজকেও খেলাম দুধ চা দিয়ে ব্রেড। এটা একটা কমফর্ট ফুড, ভালো লাগে খেতে আমার। দুধ চা খাওয়া এমনিতে তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয়েই যায়। একটা হেক্টিক দিনের পরে এই চাটা আমার কাছে সঞ্জীবনী সুধা। কাটুয়ার ডাটা একদিন মনে হয় দেখিয়েছিলাম, তো এই দেখো কাটুয়ার ডাটা, যেটা ওটার আঁশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি, ছাড়িয়ে দিয়েছি। এটাকে শাকটাকে কেটে রেখেছি, বেগুনটার সাথে দিয়েছি, ওর সাথেই রেখে দিয়েছি। বেগুনটা কেন কি একসাথেই দুটো দেব, আলু আর কুমড়ো এটা একসাথে করে নেব। তো আমি দেখাচ্ছি এবারে আমি কিভাবে করি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং এটা দিয়ে দিলাম। এটার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো আমি এই ডাটাটা। এমনকি ডাটাটাও সেদ্ধ হতে সময় লাগবে। এখানে এই ডাটাগুলো যত নিচের দিকে ডাটাটা হবে না, ততই ওটা খেতে ভালো লাগে। সেটার মধ্যে একটু মিষ্টি ভাব আসে। আর ওপরের দিকে ডাটাটা কিন্তু অতটা ভালো লাগে না, ওটা অনেক আরও সফট হয় ঠিকই, কিন্তু ওটা অতটা ভালো লাগে না। আর ভালো করে রান্না করলে এই নিচেরগুলো এগুলোও কিন্তু একদম সফট হয়ে যাবে। এটাই কাটুয়া ডাটার বৈশিষ্ট্য। এই দেখো, এটা হচ্ছে কুমড়োর বিচি জিনিস বানাবো, দেখাচ্ছি। দেখো, এটাতে তেলটা একটু কম দিলেই ভালো হতো, একটু বেশি হয়ে গেছে তেলটা। অনভ্যাসের ফল। একটু কম আছে, কম তেলে দিলে এটা এত জোরে এক্সপ্লোশনটা হতো না। ফিনিশিং চিনি অবশ্যই দিতে হবে, আর দেব ভাজা মশলা। এটা আছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা। ভালো করে মেখে টেখে নিলাম। এরপরে হঠাৎ মনে পড়লো আমি গোটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আরও মিনিট 5 রেখে দিলাম। এটা একদম তৈরি হয়ে গেছে, আশা করছি ভালোই হবে। আমি নুনের জন্য একটু টেস্ট করেছিলাম, তো ভালো লাগলো খেতে। কিন্তু একটা কথা আমায় বলতেই হবে, এই শাকটা রান্না করার ঝামেলা কিন্তু অনেক। শাকটা নিয়ে এসো, তারপর ওটাকে ভালো করে ঝাড়ো, ঝেড়ে পরিষ্কার করো, তারপর ওটাকে কাটো, ধুয়ে নাও, তারপর ওটাকে কাটো। শাক তো তুমি 4 বার 5 বার না ধুলে মনে হয় না আমার শাকের, আমার কোনো টেকনিক জানা নেই এই ছাড়া যে ওর বালিটা কীভাবে সরানো সম্ভব হয়। তো সেটা করতে হবে। তারপরে এবারে তুমি রান্না করো। রান্না করতে তোমার আরও 15-20 মিনিট তো লাগবেই। তারপরে তোমার ওটা একটা জাস্ট একটা পদ হলো, মানে শাকের একটা পদ, যেটাকে তুমি একটা ফুল ফ্লেজেড এটাও বলতে পারবে না যে চলো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এর সাথে বাকি সব জিনিস আবার লাগবে। তো মাঝে মধ্যে এগুলো টু লেংদি লাগে, ইচ্ছে করে যে রান্না করি এই করি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আর বাবা। আর তুমি ভাবো এই সময় আমার পাস্তা হয়ে যেত, কত টেস্টি। শুধু পাস্তা করো, খেয়ে নাও। খিচুড়িও হয়ে যাবে, করো আর খেয়ে নাও। ওটস হয়ে যাবে, করো আর খেয়ে নাও। একটা পুরো রান্না হয়ে গেল। এটা জাস্ট একটা পদ হলো, তাও আবার কি না শাকের ঘন্ট, আর যাই নাম দাও আর কি বলবো বলো। এই করে করেই তো এই পুরনো ট্র্যাডিশনাল রান্নাগুলো হারিয়ে যাচ্ছে।
আমার এখন চলো বাড়িতে আছি, সেইভাবে কাজ অতটা নেই, তো আমি করে নিচ্ছি। তাহলে যদি নিজে রান্না করে নিজে বাইরের চাকরি বাকরি করে এসব বাচ্চাদের যদি বলাও হয় যে এই রান্না শেখো, খাও, করো, তো কেউ কি করবে বলো? কেউ করবে না, পারবে না করতে, না সময়ই নেই। এই নিজেই রান্না করলাম, নিজেই নিয়ে বসে গেলাম, নিজেই ক্যামেরা করছি, খেয়েও নিচ্ছি। রান্নাটা ভালো হয়েছে, এটা ভাজা মশলা দিলে খুব ভালো লাগে। এই দেখো, এটা কাল আমি ওখানে যে ছিল না যারা বিক্রি করছিল স্মার্ট বাজারে, ও বললো এইটা নিয়ে যান, এইটা নিয়ে যান, এইটা ভালো হবে, এটা নাকি গাছ পাকা আম। খেয়ে দেখি তো আছে কেমন, অ্যাটলিস্ট ঠকাইনি, ঠিকই বলেছি। আবার বেরোলাম, টুকটাক কিছু কাজ আছে, একটা বাড়ি দেখতে যেতে হবে, মানে বাড়িটা কেনার জন্য নয়, ওখানে একটা কিচেন আছে সেটা দেখার জন্যে। আসার সময় এই কোয়ার্টার ব্রেডটা কেনা হলো, এটার নাম কোয়ার্টার ব্রেড, আমি ভুলে গেছিলাম। এই স্পেলিংটাতে কি ভুল আছে বলো? বাংলা ভাষা কোথায় যাচ্ছে? রেবাদির টবে আমি কয়েকটা কুমড়োর বীজই লাগিয়ে দিয়েছিলাম, এই দেখো কি সুন্দর গাছ হয়েছে। ফিরে চলে এলাম আমরা। আজ একটু এক্সারসাইজ হলো, হাঁটলাম কিছুটা জায়গা, যেহেতু বাসে গেছিলাম তাহলে কিছুটা হাঁটতেও হলো, আর ভালোই হলো, এক্সারসাইজটা হয়ে গেল। এই দেখো, এটা পুরো ফার্মেন্টেশন হয়ে গেছে, এটা চেঞ্জ করা হয়ে গেছিল বাসনটা, কেন কি ওটা ছোট হয়ে গেছিল না, সেই জন্য এটার মধ্যে এখন রাখা আছে। এরপরে এটা দিয়ে ইডলি ধোসা দুটোই বানাবো, দেখো কেমন হচ্ছে। এই ইডলি পট যেটা, এটা মাইক্রোওয়েভের সাথে দিয়েছিল, ওরা অবশ্যই বলে মাইক্রোওয়েভ করা যাবে, এরম গ্রেড প্লাস্টিকই থাকে এটা, কিন্তু স্টিল প্লাস্টিক ইজ প্লাস্টিক। তাছাড়া এই দেখো, এটার মধ্যে ফুটো আছে না, এটার নিচ দিয়ে কিন্তু ওগুলো অনেকটাই একটু করে পড়ে জলটার উপরে পড়ে গেছিলো, একটুই পড়েছিল, খুব বেশি নয়। এটার নিচে একটা কাপড় দিয়ে তারপরে করলে ঠিক ছিল। যাই হোক, ঠিক আছে, চলো 3 মিনিট দাও। 3 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে গেছিল। এই নারকেলটা আছে, এর সাথে পিনাট দেব আর একটু ছোলা দেব, তারপরে দেখাচ্ছি কিভাবে করছি। দেখো, ইডলিগুলো কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমাদের খিদে পেয়েছিল তো আমরা এমনি খালি খেয়ে নিলাম, কিন্তু ভালোই হয়েছে। আমি দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি, দেখো। তার মানে মাইক্রোওয়েভেও এটা আরামসে করা যেতে পারে। এটা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই, ডালগুলো একটু ভাজতেই হলো, হয়ে গেছে। নিজের ঝালের হিসেবে লঙ্কাটা দেবে, এটা এখানে দিয়ে দিচ্ছি। তেঁতুল আর এই নারকোলটা দিয়ে দেবো, একটু সাদা নুন দিলাম, একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এটা অবশ্যই ট্রাই করো, রসুন টসুন কিচ্ছু নেই, একদম নিরামিষ দিনে খেতে পারবে। আজ আমাদেরও স্যাটারডে। এই দেখো, এটা পুরো ফার্মেন্টেশন হয়ে গেছে, এটা চেঞ্জ করা হয়ে গেছিলো বাসনটা, কেন কি ওটা ছোট হয়ে গেছিলো না, সেই জন্য এটার মধ্যে এখন রাখা আছে। এরপরে এটা দিয়ে ইডলি ধোসা দুটোই বানাবো। এটার মধ্যে কেমন নুন দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, একটু ফ্লোই হবে কনসিস্টেন্সিটা। এবার এটাকে মেখে নিই। ইডলির জন্য কিন্তু এটা একদম ঠিক হতে হবে, কিন্তু ধোসার জন্য একটু ফ্লোই হলে আমার সুবিধা হয়, এই আর কি। গরম করে ওয়াটার স্প্রিঙ্কল করলে এটার যে টেম্পারেচারটা মেনটেন হয় ঠিকঠাক মতো। এটা আগেই কিন্তু তেল দেওয়া যাবে না, আগেই তেল দিলে এটা এরমভাবে স্প্রেড করা যাবে না, তেলটা পরে দিতে হবে। আবার প্রত্যেকটা হওয়ার পরে ওটা ভিজে কাপড় দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আজ সাম্বারও বানাইনি,
আলুটাও বানাইনি, ভেতরের যে পুরটা হয় না ওটাও বানাইনি। 9টার সময় বাড়িতে এসেছি, তারপরে এগুলো করছি, তো আর অতটা সময়ও নেই আর ইচ্ছেও করছিল না। ধোসা বানাতে গেলে একটু ট্রায়াল অ্যান্ড এরর হয়, করতে করতে হাত বসে যায়। রান্না তো সবসময় একরকম হয় না, টাইম টেস্টেড রান্নাও অনেক সময় গন্ডগোল হয়ে যায়। আবার ফার্স্ট টাইম বানাচ্ছ, তারপরেও ইট টার্নস আউট ভেরি নাইস। ধোসা বানাতে একদম পারতাম না। আমার মনে আছে এই পুরো ব্যাটারটা বানিয়ে তারপরে রাত্রেবেলায় যখন ধোসাটা কিছুতেই উঠছে না, তখন বসে বসে কাঁদছি আমি যে রাত্রে আর কিছু খাওয়ারও ব্যবস্থা করে নিই, এত বুদ্ধি কম। এই সব রান্নাগুলো আমি খানা খাজানা দেখে সঞ্জীব কাপুরের কাছ থেকে শিখেছি। উনি সত্যিকারেরই রান্নার জন্য আমার গুরু। যতটুকু শিখতে পেরেছি, এত সুন্দর করে উনি বোঝাতো না। এটা হচ্ছে ওই যে কী বলে মাইক্রোওয়েভের করা, খারাপ হয়নি কিন্তু। আমি অনেক পরে খাচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, কিন্তু সফট আছে। কিন্তু আমি একটা অনেস্ট রিভিউ বলছি এটার, যেহেতু প্লাস্টিক বলে মাইক্রোওয়েভে খাওয়া উচিত নয়, তো এটা তো প্লাস্টিকেরই হচ্ছে, ওটার মধ্যে এটা তৈরি হচ্ছে, তো হেলথ ওয়াইজ আই ডোন্ট নো, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। চাটনি দিয়ে আরেকটু ভালো লাগবে, আমি তো খালি মুখে খেয়েছি, চাটনি দিয়ে ভালো লাগছে। একদম গরম গরম খেতে হবে, খারাপ হয়নি খেতে, একদমই ভালো হয়েছে। ধোসাটার তো কোনো কথাই হবে না, ধোসাটা খুবই ভালো হয়েছে। এটা বানানো খুব একটা কঠিন নয়, একটু প্রিপারেশন লাগে, নাহলে বানানো যায়। ধোসাটা খুবই ভালো হয়েছে। চাটনিটা তো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, তবে খুব বেশি দিন কিন্তু এটা সেলফ লাইফ নয়, 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে দিতে পারলে ভালো হয়, তারপরে ভালো থাকবে না এটা। আমার তো ডিপ ফ্রিজ আছে, মানে আমার ডিপ ফ্রিজ আছে মানে কি, ডিপ ফ্রিজ তো সবারই আছে, কিন্তু আমি ডিপ ফ্রিজ খুব বেশি ইউজ করি। আমি এটাও ডিপ ফ্রিজে রেখে দিই, অবশ্যই টেক্সচার একটু তো বদলে যায়, কিন্তু ঠিক আছে, খারাপ তো হয় না, আবার খাওয়া যায়। ওটা একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলে খাওয়া যায়, কিন্তু এটা গরম করা চলবে না, গরম করলে কিন্তু খারাপ হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করে বলো যদি ভালো লাগছে, যদি ভালো না লাগছে সেটাও বলো, লাইক করো, শেয়ার করো, আর ভালো থেকো সবাই। আবার দেখা হবে।